মৌমিতা এবং দোলা ঠিক করে যে তারা এবার পুজোর জন্য একসঙ্গে শপিং করবে। তাই একটা ছুটির দিনে মৌমিতা দোলাকে ফোন করে আর দোলা তখন বসে বসে ম্যাগি খেতে ব্যস্ত। কিরে দোলা, তোর তো 11টার সময় স্টার শপিং মলের সামনে আসার কথা ছিল, আর এখন 11:30 বাজে, তুই আসলি না কেন? আমি তো সেই আধ ঘন্টা ধরে তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কখন শপিং করবো আমরা? মৌমিতার এই কথা শুনে দোলা খুবই ভয় পেয়ে যায়, কারণ দোলা একেবারে ভুলে যায় যে আজকে তার বান্ধবীর সঙ্গে শপিং করতে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন যদি সে মৌমিতাকে সত্যি কথা বলে তাহলে মৌমিতা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করবে। তাই দোলা সত্যি কথা বলতে চায় না। আরে রাস্তায় ভীষণ পরিমাণে ট্রাফিক জ্যাম, সামনে পুজো তো সেই কারণে আমার যেতে দেরি হচ্ছে। তুই তো জানিস আমি যেই রাস্তা দিয়ে যাই সেখানে একটা বড় ব্রিজ পড়ে, আর পুজোর সময় প্রচুর গাড়ি চলাচল হয়। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি চলে আসছি। একদম মিথ্যা কথা বলবি না। তুই যদি রাস্তায় থাকতিস তাহলে আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ পেতাম। আমি তোকে ভালো করেই চিনি, তুই এখনো বাড়ি থেকে বেরোসনি, আর তুই ভুলেই গেছিস যে আজকে আমাদের শপিং করার কথা ছিল। তুই যদি 10 মিনিটের মধ্যে এখানে না আসিস তাহলে কিন্তু আমি বাড়ি ফিরে যাব। এই না না, প্লিজ তুই বাড়ি ফিরে যাস না, তা না হলে তো আমি শপিং করতেই পারবো না। আমার একা একা শপিং করতে ভালো লাগে না, আর সামনেই পুজো, আমার একটাও জামা কেনা হয়নি। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি চলে আসছি। এই বলে দোলা ফোন রেখে দেয় আর সে তাড়াতাড়ি করে তৈরি হয় আর বাবার ব্যাগ থেকে একটা দামি ক্রেডিট কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর কিছুক্ষণের মধ্যেই দোলা স্টার শপিং মলের সামনে গিয়ে পৌঁছায়। যাক বাবা, তুই বাঁচালি। তাড়াতাড়ি শপিং মলের ভেতরে চল, না হলে সব ভালো ভালো জামা কাপড় তো শেষ হয়ে যাবে, আমরা আর ভালো কিছু পাবো না। শুধুমাত্র ভালো ভালো জামা কাপড় কিনলে তো হবে না, অনেক কিছুই কিনতে হবে, গহনাগাটি কিনতে হবে। আর আমি কিন্তু আজকে হাতে মেহেন্দি পরবো, তাই আমার সময় লাগবে। এই বলে তারা দুই বান্ধবী শপিং মলে ঢুকে পড়ি আর দুজনেই দামি দামি জামা কাপড় পছন্দ করতে শুরু করি। দুজনেই যেহেতু অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, তাই তারা অনেক দামি দামি জামা কাপড় কেনে। পুজোর 5 দিন উৎসব হয় আর 5 দিনের জন্য তারা 10টা জামা কিনে নেয়। সেখানে জিন্স টপ থেকে শুরু করে সালোয়ার কামিজ, শাড়ি, চুড়িদার সবকিছুই থাকে। আর এভাবেই বেশি বেশি জামা কাপড় কেনার পর, ওই দেখ সবকিছু কিনলাম, কিন্তু দশমীর জন্য লাল পাড় সাদা শাড়ি কিনতে ভুলেই গেছি। চল একটা দামি লাল পাড় সাদা শাড়ি কিনে নি, কারণ ওই দিন যদি এরকম শাড়ি পরে ফটো না তুলি তাহলে আর পুজো হলো কি করে। হ্যাঁ ঠিকই বলেছিস। আর ষষ্ঠীর দিন জিন্স টপ পরবো, সপ্তমীর দিন সালোয়ার কামিজ, অষ্টমীর দিন শাড়ি, নবমীর দিন তো পাবে গিয়ে নাচানাচি করব, তাই জন্য শর্ট ড্রেস, আর দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি। ব্যাস, আমাদের পুজো একদম ডান। চল চল তাড়াতাড়ি চল, লাল পাড় সাদা শাড়িটা কিনে ফেলি। এই বলে দুই বান্ধবী একটা দামি শাড়ির দোকানে ঢুকে পড়ি আর তারা দুজনে মিলে খুব সুন্দর সুন্দর দুটো লাল পাড় সাদা শাড়ি কিনে নেয়। এভাবেই তাদের পুজোর শপিং করা হয়ে গেলে এবার তারা দামি দামি গহনাও কিনে নেয়। আর দুই বান্ধবী হাতে ভর্তি ভর্তি করে মেহেন্দি পরি। তাদের মেহেন্দি শুকিয়ে গেলে সেই মেহেন্দির সুন্দর রং আসে। আর এভাবেই সারাদিন শপিং করার পর তাদের দুজনের ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। তারা এবার একটা বড় রেস্টুরেন্টে গিয়ে ঢুকে পড়ি। আজকে আমরা অনেক টাকা খরচা করে ফেললাম, তাই এত বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার কি দরকার? পুজোর সময় 5টা দিন তো এমনিই আমাদের বাইরে ঘোরাফেরা করতে হবে আর বাইরেরই খাবার খেতে হবে, তাই একটু টাকা বাঁচানো উচিত। এই চুপ কর তো, পুজোর সময় আবার টাকা বাঁচানো? আমার কাছে বাবার ক্রেডিট কার্ড আছে, সুতরাং তোর কোনো চাপ নেই। আমরা এই বড় রেস্টুরেন্টেরই খাবার খাবো। আর আজকে থেকেই তো আমাদের পুজো শুরু হয়ে গেল, কারণ আমাদের শপিং শেষ। এই শুনে মৌমিতা খুবই খুশি হয় আর তারা একসঙ্গে বসে মটন বিরিয়ানি, চিকেন চাপ ইত্যাদি খাবার খায়। এভাবেই শপিং শেষ করে রাত্রিবেলা দুই বান্ধবী বাড়িতে ফেরে। বাড়িতে গিয়ে মৌমিতা এবং দোলা তাদের বাবা মাকে নিজেদের দামি দামি পোশাক আশাক এবং অন্যান্য জিনিসপত্র দেখাতে শুরু করে। কিরে দোলা, আজকে তুই আবার তোর বাবার ক্রেডিট কার্ড নিয়ে চলে গেলি আর নিজের জন্য দামি দামি 10টা জামা কাপড় কিনে নিয়ে চলে এলি? মানে তুই নিজের পুজোর শপিংটা ভালোই করলি, আর আমি সারাদিন বাড়িতে পড়ে থাকি, তোদের জন্য সারা বছর সংসারের কাজ করি, মায়ের জন্য তো কিছু কেনার কথা তোর মনে পড়লো না। খুব ভালো করেছিস, বাবার টাকা পয়সা দিয়ে শপিং করবি কিন্তু মায়ের জন্য কিছুই নিবি না। অবশ্য বাবার জন্য তো কিছুই কিনিসনি। ও মাই গড, আই এম সরি মা, আমি একদম তোমার আর বাবার কথা ভুলেই গিয়েছিলাম। তোমরা একটু ফোন করে মনে করাতে পারতে, তাহলে আমি তোমার আর বাবার জন্য একটা দামি শাড়ি আর পাঞ্জাবি কিনে নিতে পারতাম। আমার তো কোনো অসুবিধা নেই, টাকা তো বাবার। তুই যখন নিজের জন্য জামা কাপড় কিনলি তখন তো তোকে মনে করাতে হলো না, কিন্তু বাবা মায়ের সময় মনে করাতে হবে? ছাড়, বাদ দে, আমাদের জন্য কিছুই কিনতে হবে না, আমাদের যা জামা কাপড় আছে তাই যথেষ্ট। আর তোরা এখন বাচ্চা মানুষ, তোরা পুজোর জন্য শপিং করবি না তো আর কারা করবে? আমরা তো এখন বয়স্ক।
এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু মায়ের মুখে এমন কথা শুনে দোলার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর দোলা তখনই তার বান্ধবী মৌমিতাকে ফোন করলে মৌমিতা ফোন ধরে না, কারণ মৌমিতা এখন তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে পুজোর শপিং নিয়ে গল্প করতে ব্যস্ত। তাই দোলা ঠিক করে সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবা মায়ের জন্য শপিং করতে যাবে। সেই জন্য দোলা তার অন্য এক বান্ধবী পারমিতাকে ফোন করে, আর পারমিতা দোলার সঙ্গে শপিং এ যেতে রাজি হয়ে যায়। সকালবেলা তারা দুজনে যখন শপিং করতে বেরোয় তখন মৌমিতা দোলাকে ভিডিও কল করে। কিরে দোলা, তুই কোথায়? আজকে আমাদের পার্লারে ফেসিয়াল করতে যাওয়ার কথা ছিল, তুই আবার ভুলে গেছিস? আর তুই কোথায় আছিস সেটা? কালকে তো তুই আমাকে ফোন করেছিলিস, কিন্তু আমি ধরতে পারিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তুই ব্যস্ত আছিস, তাই আমি পারমিতার সঙ্গে শপিং করতে বেরিয়েছি। কারণ কালকে মা বাবার জন্য কিছুই কেনা হয়নি, তাই আজকে আমি মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর বাবার জন্য পাঞ্জাবি কিনবো। আমি আর পার্লারে আজকে যাব না, তুই গিয়ে ফেসিয়াল করে নে, কেমন? এমন কথা শুনে মৌমিতার ভীষণ খারাপ লাগে, কারণ মৌমিতার প্রিয় বান্ধবী ছিল দোলা, আর তার বান্ধবী অন্য একটা মেয়ের সঙ্গে শপিং করতে গেছে শুনে মৌমিতার প্রচন্ড পরিমাণে হিংসা হয়। আর সে কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারে না, তাই সে তখনই তার বান্ধবীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তুই আমাকে ছেড়ে ওই বদমাইশ পারমিতার সঙ্গে শপিং করতে চলে গেলি? তোর মনে আছে আগের বছর পুজোর সময় ওর 13টা জামা হয়েছিল আর আমাদের 10টা জামা কেনা হয়েছিল, সেই জন্য আমাদেরকে ছোট করেছিল। এই শোন, এসব পুরনো কথা বলে আর লাভ নেই। তার থেকে বড় কথা, এখন রাস্তায় অনেক ভিড়, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, এখন আমি রাখছি। এই শোন, তোকে আমার সঙ্গে আর কথা বলতে হবে না। আর শোন, তুই যখন পারমিতার সঙ্গে শপিং করতে বেরিয়েছিস, তাহলে পুজোর 5টা দিন তুই পারমিতার সঙ্গেই ঘুরে বেড়াবি, আমাকে আর ফোন করার দরকার নেই। এখন পারমিতা তোর খুব আপন হয়েছে বল? আমি তো জানতাম যেই তোর আমার সঙ্গে পুজোর শপিং করা হয়ে যাবে অমনি তুই আমাকে ভুলে যাবি, আর আমিও ঠিক এবার তোকেও ভুলে যাব, আর পুজোর সময় তোর সঙ্গে দেখা করব না। এই বলে মৌমিতা রাগ করে ফোন রেখে দেয়। আর দোলার ভীষণ পরিমাণে খারাপ লাগে, ফলে সে আর মৌমিতাকে ফোন করে না। কিছুক্ষণের মধ্যেই দোলা পারমিতার সঙ্গে বাজারে ঘুরে ঘুরে অনেক ধরনের জামা কাপড় কেনে, আর তার বাবা মায়ের জন্য সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবিও কিনে নেয়। এভাবেই তাদের যখন শপিং করা হয়ে যায়, তারা নিজেদের মতো বাড়িতে ফিরে যায়। আর চন্দনা দেবী এবার নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি এবং স্বামীর জন্য পাঞ্জাবি দেখে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর পুজো খুব কাছাকাছি চলে আসে। কিন্তু তখনও মৌমিতা দোলার ফোন ধরে না, কারণ মৌমিতা দোলার উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আর এর মধ্যেই একদিন, এই দোলা, কালকে তো ষষ্ঠী, আজকে তোর মাসি আর মাসির মেয়ে আসবে। তোর মাসির মেয়ের জন্য আমি একটা সুন্দর জামা কিনেছি, আর ভাবছি যে তোর যে পুরানো জামাগুলো আছে সেগুলো ওকে দিয়ে দেব। তোর কোনো অসুবিধা নেই তো? তুমি সবসময় মাসির মেয়েকে আমার পুরানো জামাগুলো দিয়ে দাও কেন বলো তো? আমার জামাগুলো মোটেই পুরানো নয়, পুজো আসছে বলে তোমাকে ওই জামা কাপড়গুলো দিতে হবে? তোমার যা ইচ্ছে হয় তুমি করো। আর মৌমিতা আমার ফোন ধরছে না, এমনিতেই আমার ভালো লাগছে না, তুমি এবার যাও এখান থেকে। এই শুনে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। আর বিকেল বেলা চন্দনা দেবীর বোন রত্না দেবী এবং রত্নার মেয়ে ছুটকি তাদের বাড়িতে আসে। ছুটকিকে পুজো উপলক্ষে চন্দনা দেবী একটা সুন্দর জামা উপহার হিসেবে দেয়। আর দোলা তখন সবার সামনে নিজের দামি দামি জামা কাপড় দেখাতে শুরু করে। আর ছুটকি সেই জামা কাপড়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে এত দামি দামি জামা কাপড় চোখেও দেখেনি। দোলা দিদি, তোমার জামাগুলো খুব সুন্দর হয়েছে। পুজোর 5 দিনের জন্য 10টা জামা কিনেছো তুমি, আমি তো ভাবতেই পারি না। সত্যি তোমার জামাগুলো ভীষণ সুন্দর, আমাকে তোমার জামাগুলো থেকে একটা জামা পরতে দেবে গো? এই কেন রে, তুই আমার জামার উপর লোভ দিচ্ছিস কেন? তোর যে কটা জামা হয়েছে তুই সেগুলোই পরবি, আর আমার পুজোর জামাতে একদম চোখ দিবি না, কারণ আমি প্রত্যেকটা জামা এক এক দিন পরবো। আর আমার 5 দিনের জন্য 5টা জামা একেবারে সেট করা, তাই আমি তোকে এখান থেকে কোনো জামা দিতে পারবো না। এই বলে দোলা নিজের শপিং করা জামা কাপড় নিয়ে ঘরে চলে যায়। আর ছুটকির ভীষণ পরিমাণে খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে একদিন কাটে, আর ষষ্ঠীর সকালবেলা চারিদিকে ঢাক বাজতে শুরু করে, আর পুজোর একদম সাজো সাজো রব চলে আসে। সবাই অনেক শপিং করে, নতুন নতুন জামা কাপড় পরে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু তখনও মৌমিতা দোলার সঙ্গে কোনো রকম যোগাযোগ করে না। আর দোলা ঠিক করে সে নতুন জামা পরে মৌমিতার বাড়িতে যাবে। তাই সে নতুন জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোতে যাবে, এমন সময় সে দেখে যে ছুটকি পুরানো জামা পরে বসে আছে। কিরে ছুটকি, পুজো তো শুরু হয়ে গেল, তুই আবার আজকে এই ছেঁড়া ফাটা জামা পরে বসে আছিস কেন? তোর যে কটা জামা হয়েছে তার থেকে একটা নতুন জামা পরে নে, আর বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়। এত শপিং করেছিস তবুও পুরানো জামা কাপড় পরেছিস কেন? না
দিদি, এবার আমি শপিং করিনি। বাবা মা আমাকে বেশি জামা কাপড় কিনে দিতে পারেনি, শুধুমাত্র তোমার মা আমাকে একটা নতুন জামা দিয়েছে, আর আমি সেটা অষ্টমীর দিন পরবো, তাই জন্য আজকে পুরানো জামা পরেছি। বাবা বলেছে এবার বাবার টাকা বেশি রোজগার হয়নি, তাই আমাকে শপিং করে দিতে পারবে না, আর পুরানো জামাই পরতে বলেছে। আমার বান্ধবীরা সবাই নতুন জামা পরে ঘুরতে বেরোবে, আর আমি যদি এখন ওদের সঙ্গে পুরানো জামা পরে ঘুরতে চাই তাহলে সবাই তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তাই আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। পুজোর দিনে মাসির মেয়ের মুখে এমন কথা শুনি দোলার ভীষণ খারাপ লাগে, তাই দোলা ছুটকিকে বলে, এই নে আমার সব থেকে দামি জামাটা আমি তোকে দিলাম, এবার তুই খুশি তো? তোকে মন খারাপ করে বসে থাকতে হবে না, কারণ এখন পুজো, আর পুজোর 5টা দিন আমরা সবাই মিলে আনন্দ করব। এই উৎসব সকলের জন্য। তুই এবার আমার সঙ্গে ঘুরতে চল। প্রথমে আমরা আমাদের বান্ধবীর বাড়িতে যাব, তারপর ওখান থেকে একসঙ্গে ঘুরতে বেরোবো, আর অনেক খাওয়া দাওয়া করব। নে তাড়াতাড়ি জামাটা পরে নে এবার। দোলার কথা শুনে ছুটকি খুবই খুশি হয়, আর তারা দুজনে মিলে কিছুক্ষণের মধ্যেই নতুন জামা পরে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা মৌমিতার বাড়িতে গিয়ে হাজির হয়। মৌমিতাও সেদিন নতুন জামা পরে বাড়িতেই বসেছিল, আর হঠাৎ করে মৌমিতা যখন দোলাকে নিজের বাড়িতে দেখে তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে আনন্দে লাফিয়ে ওঠে। যাক, আমি ভেবেছিলাম তুই তো আমাকে ভুলেই গেছিস, তাও যে পুজোর সময় প্রথম দিন আমার বাড়িতে এসেছিস, আমি ধন্য হয়ে গেলাম। দেখ, আর রাগ করে থাকিস না, এবার পুজোটা চলে গেলে আবার পুজো আসতে 365 দিনের জন্য অপেক্ষা করতে হবে। তাই চল, আমরা একসঙ্গে যেমন শপিং করেছি তেমন একসঙ্গেই পুজো কাটাবো, আর এবার আমাদের সঙ্গে আমাদের বোনও ঘুরবে, আমরা খুব মজা করব। চল চল। দোলার এমন কথা শুনে মৌমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর কিছুক্ষণের মধ্যেই দোলা, মৌমিতা এবং ছুটকি একসঙ্গে নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরিয়ে পড়ে। আর তারা পুজোর 5টা দিন অনেক অনেক মজা করে, আনন্দ করে এবং খাওয়া দাওয়া করে কাটায়। ঠিক এরকম ভাবে উৎসবের মৌসুম যেন সবার খুব সুন্দরভাবে কাটে, আর সবাই খুব আনন্দ করতে পারে, এই আশা মনে নিয়ে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রচন্ড গরমের মধ্যে রচনা দেবীর স্বামী শ্যামল বাবুর ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। তার যেহেতু হাই প্রেশার, তাই গরমকাল পড়লেই তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আর এই গরমে গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে শ্যামল বাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে। স্বামীর এরকম অসুস্থতা দেখে রচনা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রাজ, বিল্টু, তাড়াতাড়ি আয়, দেখ তোদের বাবা কেমন একটা করছে, আমার ভীষণ ভয় করছে, মনে হয় তোদের বাবার শরীর খুব খারাপ করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তোরা তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে রাজ এবং বিল্টু দুই ভাই ভয়ের চোটে তাদের মা এবং বাবার রুমে চলে আসে, আর তাদের পেছন পেছন বাড়ির দুই বৌমা অন্তরা এবং সঙ্গীতাও আসে। তারা দেখে যে খাটের উপর তাদের শ্বশুর মশাই শুয়ে কষ্ট পাচ্ছে, আর এই দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তারবাবু আসার আগেই শ্যামল বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আই এম সরি, উনি আধ ঘন্টা আগেই একটা মেজর হার্ট অ্যাটাকে মারা গেছেন, তাই আমার আর কিচ্ছু করার নেই। এমনিতেই তো ওনার এজ 85, তাই এত গরম উনি হয়তো সহ্য করতে পারেননি। ডাক্তারবাবুর এরকম কথা শুনে রচনা দেবী একেবারে কান্নায় ভেঙে পড়ে, আর তার সাথে সাথে পুরো পরিবারও কান্নাকাটি করতে থাকে। এরকম গরমের মধ্যে পরিবারের এক প্রিয় মানুষকে হারানোর পর রচনা দেবী একেবারে ভেঙে পড়ে, তাই সে ঘরের মধ্যে একা একা দিন কাটাতে শুরু করে। একদিন, এখন আমার স্বামী মারা গেছে, তাই আমার বৌমারা মনে হয় আমাকে আর দেখবে না, তাই আমার এখন বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই ভালো, কারণ আমার দুই বৌমা যদি আমার সেবা না করে তখন এই গরমের মধ্যে আমি কার ভরসায় বেঁচে থাকবো। রচনা দেবী এমনই ভাবনা চিন্তা করতে থাকে, আর এমন সময় তার বড় বৌমা অন্তরা শাশুড়ি মায়ের জন্য ঠান্ডা আমের শরবত বানিয়ে নিয়ে আসে। সেই ঠান্ডা ঠান্ডা শরবত গরমের মধ্যে সে তার শাশুড়ি মাকে খেতে দেয়। মা, আমি শুনেছি আপনি বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনার বড় বৌমা বেঁচে থাকতে আপনি কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাববেন না, কারণ আপনার এখন বয়স হয়েছে, আর এই গরমের মধ্যে আপনি এখন যদি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন আর আপনার যদি শরীর খারাপ করে তখন কি হবে বলুন তো? আমরা এই গরমের মধ্যে বাবাকে হারিয়েছি, কিন্তু আপনাকে আমরা আর হারাতে চাই না। না না বড় বৌমা, তুমি আমাকে ভুল ভাবছো। এই গরমের মধ্যে তোমাদের দুজনকে আর আমার পেছনে খাটতে হবে না, কারণ এমনিতে তোমরা সারাদিন রান্না বান্না করো, তার উপর গরমের মধ্যে আমার সেবা করতে গিয়ে তোমাদেরও তো শরীর খারাপ করতে পারে। শাশুড়ি মায়ের সেবা করতে আবার কষ্ট কিসের? এবার থেকে আমি আপনার সেবা করব, আর আপনি একদম চিন্তা করবেন না, গরমের মধ্যে আপনাকে আমি কোনো কাজই করতে দেব না।
বড় বৌমার কাছ থেকে এরকম ভালো ব্যবহার পেয়ে তার শাশুড়ি মা প্রচুর পরিমাণে খুশি হয়। ঠিক এমন সময় সেখানে ছোট বৌমা সঙ্গীতাও চলে আসে। সঙ্গীতা তার শাশুড়ি মায়ের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ, আম, আপেল ইত্যাদি ফল নিয়ে আসে। আপনার বড় বৌমা শুধু আপনার সেবা করবে সেটা কি হতে পারে? গরমের মধ্যে আমিও আপনার সেবা করব, আর আপনার যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে আমিও খেয়াল রাখবো। এই নিন, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফল খেয়ে নিন, দেখবেন আপনার শরীর ভালো লাগবে। এই বলে ছোট বৌমা শাশুড়ি মাকে ফল খাইয়ে দেয় আর বাথরুম থেকে জলে গামছা ভিজিয়ে এনে শাশুড়ি মায়ের হাত মুখ পা পরিষ্কার করে দেয়। দুই বৌমার কাছ থেকে এরকম সেবা যত্ন পেয়ে শাশুড়ি মা একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে। তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। দিনে দিনে দুই বৌমার সেবার পরিমাণ আরো যেন অত্যাধিক পরিমাণে বাড়তে থাকে। এমনই একদিন, মা, আমি ভালো করেই বুঝি প্রত্যেকদিন রাত্রিবেলা আপনার গরমে ঘুমাতে কষ্ট হয়, তাই আমি আপনার ছেলেকে বলেছি আপনার ঘরে একটা এসি লাগিয়ে দিতে। আপনি যদি এসি ঠান্ডা হাওয়াতে ঘুমান তাহলে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না। না না বৌমা, আমার ঘরে আলাদা করে এসি লাগাতে হবে না, কারণ এমনিতেই তোমরা দুই বৌমা এসি চালাও, তাতে অনেক টাকায় বিল আসে। এবার যদি আমার ঘরে এসি লাগিয়ে দাও তখন তো আরো বেশি টাকা বিল আসবে আর আমার ছেলেদের উপর চাপ পড়বে। আর তাছাড়া আমি গরমে ঘুমাতে অভ্যস্ত, আমার কোনো অসুবিধা হবে না। আপনি টাকার কথা চিন্তা করবেন না মা, আপনি এসি চালিয়ে ঘুমাবেন আর সেই বিলের টাকা আমি দেব। রচনা দেবী বারণ করা সত্ত্বেও অন্তরা কোনো কথা শোনে না। অন্তরা তার বরের সঙ্গে ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর দামি এসি কিনে নিয়ে আসে আর সেই এসি শাশুড়ি মায়ের ঘরে লাগিয়ে দেয়। ফলে এই গরমের মধ্যে শাশুড়ি মা আরাম করে ঘুমাতে পারে। বড় বৌমা শাশুড়ি মাকে এসি কিনে দিয়েছে দেখে ছোট বৌমা একেবারে জ্বলে ওঠে। মা, আপনার বড় বৌমা তো আপনাকে এসি কিনে দিয়েছে, তাই আমি আলাদা করে আপনাকে পার্সোনাল ফ্রিজ কিনে দেব। সেই ফ্রিজটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, আর আপনার যখন ইচ্ছা আপনি গরমের মধ্যে ঠান্ডা জল খেতে পারবেন, ঠান্ডা আইসক্রিম খেতে পারবেন, ঠান্ডা ঠান্ডা ফল খেতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন। বাবা, আমার দুই বৌমা তো দেখছি কম্পিটিশন করে এই গরমের মধ্যে আমার সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে। বৌমা, আমার আলাদা করে ফ্রিজের কোনো দরকার নেই, এমনিতেই গরমের মধ্যে বেশি ঠান্ডা জল খেলে আমার গলা ভেঙে যায়। না মা, আমি আপনাকে ফ্রিজ কিনে দেব, মানে আমি আপনাকে ফ্রিজ কিনে দেবই। সঙ্গীতা তার বরের সঙ্গে গিয়ে সেদিনই শাশুড়ি মায়ের জন্য একটা বড় ডাবল ডোর ফ্রিজ কিনে নিয়ে আসে আর সেই ফ্রিজ সঙ্গীতা তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয়। এভাবে গরমের মধ্যে শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে দুই বৌমা শাশুড়ি মায়ের ঘরে এসি ফ্রিজ দিয়ে একেবারে ভরিয়ে তোলে। এমনকি দুই বৌমা তাদের শাশুড়ি মাকে নিজের জামা কাপড় কেচে ছাদে মেলতে পর্যন্ত দেয় না। তারা দুজনে একেবারে শাশুড়ি মাকে চোখের পাতায় বসিয়ে রাখে আর এর ফলে রচনা দেবীর একটু খটকা লাগে। সে মনে মনে ভাবে, আমার স্বামী বেঁচে থাকাকালীন আমার দুই বৌমা তো আমাকে একদমই পাত্তা দিত না, সবসময় আমার সঙ্গে ঝগড়া করত, আর এখন আমার এত সেবা করছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, এদের হঠাৎ করে কি হলো কি জানি। দুই বৌমা শাশুড়ি মায়ের সেবা করার জন্য সবসময় এক পায়ে রাজি থাকে। তারা সারাদিন রান্নাঘরে ঘেমে স্নান করে শাশুড়ি মায়ের জন্য রান্না করে। তাদের দুই বৌমার মধ্যে শাশুড়ি মাকে খাবার খাইয়ে কে প্রশংসা কুড়াতে পারবে তাই নিয়েই তারা ব্যস্ত থাকে। এই দেখুন মা, আমি আপনার জন্য গরম গরম পোলাও আর পনির কষা রান্না করেছি, কারণ আমি জানি এই দুটো খাবারই আপনার পছন্দের খাবার, তাই সকাল থেকে আমি কষ্ট করে আপনার জন্য এই খাবারগুলো রান্না করেছি। সবই তো মানলাম, কিন্তু এই গরমের মধ্যে আমার এত কষা তেলযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না। তুমি যদি পাতলা ঝোল ভাত করতে তাহলে আমি খুবই খুশি হতাম, কারণ গরমের মধ্যে ঝোল ভাত খেলে শরীর ভালো থাকে। সেই সময় সঙ্গীতা রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের জন্য পাতলা ঝোল ভাত নিয়ে বেরিয়ে আসে। সেই সাথে সে তার শাশুড়ি মায়ের জন্য লেবুও কেটে নিয়ে আসে। দেখুন, আমি আপনার জন্য পাতলা ঝোল ভাত রান্না করেছি। আসলে আপনার বড় বৌমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, ও চাই তেল মশলাযুক্ত খাবার খেয়ে আপনার শরীর খারাপ করুক। এই গরমের মধ্যে আমি আপনার খাওয়ার ব্যাপারে কতটা খেয়াল রাখছি। এই বলে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের পাতে ঝোল ভাত পরিবেশন করে দেয়, আর এই দেখে অন্তরা প্রচুর পরিমাণে রেগে যায়। শাশুড়ি মায়ের যখন খাওয়া হয়ে যায় তখন অন্তরা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে টক দই এবং মিষ্টি নিয়ে আসে, কারণ সে ভালো করেই জানে তার শাশুড়ি মা খাবার খাওয়ার পর গরমকালে দই খেতে পছন্দ করে। মা, আপনার ছোট বৌমা আপনার জন্য ঝোল ভাত রান্না করতে পারে ঠিকই, কিন্তু আপনি যে খাওয়ার পর দই খেতে ভালোবাসেন সেই বিষয়টা কিন্তু শুধুমাত্র আমিই জানি। তাই দেখুন, আমি আপনার জন্য নিজের হাতে টক দই আর মিষ্টি দই পেতেছিলাম, সেই দইটাই আমি এখন আপনার জন্য নিয়ে এলাম। এই দেখে রচনা দেবী তার দুই বৌমার উপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয়।
সত্যি এই গরমের মধ্যে তোমরা দুই বৌমা কর্মক্লান্ত হয়ে যেভাবে দিনরাত আমার সেবা করছো আমি খুবই খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি এই গরমের মধ্যে আমি তোমাদের কাছ থেকে এরকম সেবা পাবো। আমি ভেবেছিলাম গরমের মধ্যে এই বিধবা শাশুড়ি মাকে নিজেই রান্না করে হয়তো খেতে হবে, কিন্তু তোমরা আমাকে গরমের কোনো কষ্টই বুঝতে দিচ্ছ না। কিন্তু আপনি যাই বলুন না কেন মা, এই গরমের মধ্যে আমি কিন্তু আপনার বেশি সেবা করছি, সুতরাং আপনার কিন্তু আমাকেই বেশি ভালোবাসা উচিত। কেন মা, আপনি আপনার বড় বৌমাকে কেন বেশি ভালোবাসবেন? আমি কি গরমের মধ্যে আপনার কম সেবা করছি? এই গরমের মধ্যে আমি ভোরবেলা উঠে রান্নাঘরে গিয়ে কষ্ট করে আপনার জন্য রান্না করি, এমনকি আপনার ঘরে আলাদা করে ফ্রিজ পর্যন্ত রেখে দিয়েছি যাতে আপনার গরমে কোনো কষ্ট না হয়। তাই আপনার তো আমাকেই বেশি ভালোবাসা উচিত। এভাবেই দুই বৌমার মধ্যে শাশুড়ি মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য ঝগড়া শুরু হয়। আর এই দেখে রচনা দেবী আনন্দে হাসতে থাকে। সে তার দুই বৌমাকে সমানভাবে আদর করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। রচনা দেবী নিজের ঘরে এসি এবং ফ্রিজের আরাম ভোগ করতে থাকে, কিন্তু এখানেই তার সেবার পরিমাণ শেষ হয়ে যায় না। আসল সেবা শুরু হয় যখন রচনা দেবী তার দুই বৌমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসে, কিন্তু কথা বলার আগেই সে তার দুই বৌমার আসল রূপ জানতে পারে। উফ রাজ, গরমের মধ্যে তোমার বুড়ি মায়ের সেবা করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। তুমি আমাকে বলেছিলে যে তোমার মা নাকি তোমাকে বলেছে যে তোমার বাবার এই লক্ষ টাকার বাড়ির সম্পত্তি উনি ট্রাস্টে দান করে দেবেন আর উনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন, আর তোমরা দুই ভাই যা টাকা ইনকাম করো তাই দিয়ে সংসার চালাবে। সুতরাং সম্পত্তি আমাদের দুজনের নামে করে নেওয়ার জন্য আমি সেই কবে থেকে এই গরমের মধ্যে তোমার মায়ের সেবা করে যাচ্ছি, কিন্তু উনি একবারও খুশি হয়ে বলছেন না যে এই সম্পত্তি উনি আমাদের নামে করে দেবেন। প্লিজ আস্তে কথা বলো, যদি মা শুনতে পেয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। আর তোমাদের এই অভিসন্ধি যদি মা বুঝতে পারে তাহলে কিন্তু উনি এই বাড়িতে আর থাকবেন না, আর আমাদের সম্পত্তিও পাওয়া হবে না। হ্যাঁ, এখন সম্পত্তির লোভে গরমের মধ্যে খাটতে খাটতে আমি মরি আর কি। আর কত টাকা খরচা করে ওই বুড়ির ঘরে এসিও লাগিয়ে দিলাম, কিন্তু উনি একদিনও তার জন্য আমাকে ধন্যবাদ বললো না। শাশুড়ি মা তার বড় বৌমার এই কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রচনা দেবী যখন তার ছোট বৌমার ঘরের সামনে যায় তখনও সে তার ছোট বৌমার মুখে একই কথা শুনতে পায়। এই এত বড় বাড়ি আর সম্পত্তি তোমার মা শুধু একবার আমাদের নামে করে দিই, তারপরে এই গরমের মধ্যে ওই বুড়িকে আমি কাজের মাসে বানিয়ে রাখবো, কারণ এতদিন ধরে গরমের মধ্যে তোমার মায়ের যা সেবা করেছি না সেটা পরে আমি উসুল করব, আর ওই ফ্রিজ আমি আমার ঘরে নিয়ে এসে রাখবো। তোমরা দুই বৌমা পারো বটে, এতদিন ধরে গরমের মধ্যে মায়ের সেবা করার কি নাটক করলে? একজন এসি লাগিয়ে দিয়েছো আর একজন ফ্রিজ লাগিয়ে দিয়েছো, আর এখন তার টাকা দিতে হচ্ছে আমাদের দুই ভাইকে। আর কিছুদিন কষ্ট করো, তারপর সব সম্পত্তি পেয়ে গেলে আমরা আরাম করে সবকিছু ভোগ করতে পারবো। তখন তোমাকে আর বেশি টাকাও খরচা করতে হবে না, আর ওই বুড়িকে এই গরমের মধ্যে আমি তো খাটিয়ে খাটিয়ে মারবো। দুই বৌমার এরকম আসল রূপ দেখে শাশুড়ি মা ঘেমে একেবারে জল হয়ে যায়। একে এত গরম, তার উপর দুই বৌমার সত্যি অভিসন্ধি জানতে পেরে তার হৃৎপিণ্ডের গতি আরো বেড়ে যায়। ফলে রচনা দেবী মাথা ঘুরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। শাশুড়ি মাকে গরমের মধ্যে এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দুই বৌমা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা এখনো পর্যন্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে পারেনি। তাই তারা সবাই মিলে রচনা দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনাদের মায়ের তো গরমের মধ্যে আপনার বাবার মতোই সেম কেস হয়েছে, শুধুমাত্র ওনার প্রেসারটা লো বলে উনি বেঁচে গেছেন, কিন্তু আপনাদেরকে আপনাদের মায়ের খেয়াল রাখতে হবে, তা না হলে পরবর্তীকালে এরকম কাণ্ড আবার হতে পারে। আর কত খেয়াল রাখবো ডাক্তার বাবু, একেবারে মাথায় করে রেখে দিই। তারপরে যদি খেয়াল রাখতে বলেন তাহলে আমাদের পক্ষে আর সম্ভব নয়। আর এমনিতেও এই গরমের মধ্যে বুড়ির খেয়াল রাখতে গিয়ে আমাদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি তোমাদের দুই বৌমার অভিসন্ধি জানতে পেরে গেছি, আর অনেকদিন ধরেই আমার খটকা লাগছিল যে তোমরা এই গরমের মধ্যে নিজেদেরকে কষ্ট দিয়ে আমার সেবা কেন করছো, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমাদের শুধুমাত্র আমার স্বামীর ধন সম্পত্তির উপর লোভ ছিল, সেই কারণেই তোমরা এসব করেছো। কিন্তু তোমাদের সঙ্গে মিলে আমার ছেলেরাও যে এরকম করতে পারে আমি তো ভাবতেও পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়ি তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে দেব, আর বাকি সম্পত্তি আমি সত্যিই বিক্রি করে আলাদা থাকবো। আর তোমাদের দেওয়া ফ্রিজ এসি আমার কিচ্ছু লাগবে না, কারণ আমার স্বামী আমাকে যা দিয়ে গেছে আমি তাতেই খুশি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দুই বৌমা ভীষণ লজ্জা পেয়ে যায়। তারা মনে মনে খুবই অনুতপ্ত বোধ করে। এর ফলে রচনা দেবী দুই ছেলে এবং দুই বৌমা তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তারা আর কিছুতেই সম্পত্তির ভাগ নিতে চায় না। তারা সকলে মিলে অনেক জোড়াজুড়ি করে রচনা দেবীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তারা সবাই মিলে আবার গরমের মধ্যে রচনা দেবীর সেবা যত্ন করতে শুরু করে। কিন্তু এবার দুই বৌমা মনের মধ্যে কোনো পাপ নিয়ে শাশুড়ি মায়ের সেবা করে না। তারা মন থেকে তাদের শাশুড়ি মাকে ভালোবাসে।